নমস্কার, বাংলা কাহিনী কথায় সকল প্রিয় শ্রোতা বন্ধুকে সুস্বাগতম। আজকের অলৌকিক গল্প সৌভিক চক্রবর্তী লেখা অরণ্যের প্রাচীন প্রবাদ। এটি গল্পটির তৃতীয় পর্ব। এই গল্পটির প্রথম এবং দ্বিতীয় পর্ব নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পরের দিন সকাল হতেই জ্যোতিরিন্দ্রনাথকে সবটা খুলে বললেন ভাদুরী মশাই। শুনে কিছুক্ষণ গম্ভীর হয়ে রইলেন জ্যোতিরিন্দ্রনাথ। তার ইচ্ছে করছিল সব কটা গার্ডকে আজকেই সাসপেন্ড করে দেবেন। তিনি ভেবে অবাক হচ্ছিলেন, ত্রয়োদশীর দিন শুধুমাত্র ভূতের ভয়ে গার্ডেরা জঙ্গলের ভেতর ঢোকে না। কিন্তু ভাদুরী মশাই জ্যোতিরিন্দ্রনাথকে বোঝালেন, লোকজ বিশ্বাস এতটাই গভীর হয় যে তার উপর সরকারি হুকুম কাজ করে না। এরপর জ্যোতিরিন্দ্রনাথ দুপুর 3টের মধ্যে 4 কোম্পানি আধা সেনা এসে হাজির করলেন এবং তাদের সঙ্গে জরুরি বৈঠক সেরে ফেললেন। আর ভাদুরী মশাই জঙ্গলের আশপাশ দেখবার জন্য হাঁটতে বেরিয়ে পড়লেন। 6:30 বেজে যেতেও ভাদুরী মশাই ফিরলেন না। তার বদলে সুখবিলাস ছেত্রীর একটা চিঠি এসে হাজির হলো জ্যোতিরিন্দ্রনাথের কাছে। তাতে লেখা আছে, জ্যোতিরিন্দ্রনাথ যেন ত্রয়োদশীর দিন আধা সেনা জঙ্গলের মধ্যে না নামান। এর অন্যথা করলে নীরেন্দ্রনাথ ভাদুরীকে দেখতে পাওয়া যাবে না। 4টে লোককে থামিয়ে দেওয়া নীরেন ভাদুরীর কাছে কোনো ব্যাপারই নয়, কিন্তু দলের পান্ডাগোছের লোকটা খুব বিনীত ভঙ্গিতে বলল, মাস্টারজি, সুখবিলাস ছেত্রী আমাদের পাঠিয়েছেন। মাস্টারজি বুঝতে পারলেন জ্যোতিকে শায়েস্তা করার জন্যই যে এই অপহরণ, তা বুঝতে ভাদুরী মশাইয়ের সময় লাগলো না। এক মুহূর্তের জন্য ভাদুরী মশাইয়ের মনে হলো তিনি বাংলোতেই ফিরে যাবেন, কিন্তু কিছুক্ষণ পরে তার মনে হলো এদের সঙ্গে গেলে সুখবিলাসীর দর্শন পাওয়া যাবে এবং ত্রয়োদশী রাতে জঙ্গলে প্রেত নামার ব্যাপারে কিছুটা হলেও জানতে পারা যাবে, বোঝা যাবে এ কথা কতটা সত্যি, কতটা মিথ। একটু চুপ করে থেকে গম্ভীর গলায় তিনি লোকগুলোকে বললেন, চলো। গাছের আড়ালেই যে একটা জিপ দাঁড়িয়ে আছে ভাদুরী মশাই আগে বুঝতে পারেননি। তাকে তুলে নিয়ে জিপ রওনা দিল গভীর জঙ্গলের দিকে। জিপ চলতে শুরু করা মাত্র তার চোখ বেঁধে দিল লোকগুলো। প্রায় 20 মিনিট চলার পর জিপ থামল। চোখের বাঁধন খুলে লোকগুলো বলল, নামুন মাস্টারজি। অবাক হয়ে ভাদুরী মশাই দেখলেন গভীর জঙ্গলের মধ্যে কিছুটা জায়গা গাছ কেটে পরিষ্কার করা হয়েছে। কাঁটাতারের তার দিয়ে ঘেরা দুখানা মাটির ঘর তোলা হয়েছে। জিপের শব্দ পেতেই ঘর থেকে বাইরে বেরিয়ে এলো একটা লোক। পরনে মিলিটারিদের মতো প্যান্ট, গায়ের সুতির ফতুয়া। লোকটার মাথার চুলে পাক ধরেছে, কিন্তু পাখানো দড়ির মতো চেহারা দেখে বয়স আন্দাজ করার উপায় নেই। চোখ দুটোই রাজ্যের ধূর্ততা। লোকটা হাত জোর করে এগিয়ে এলো ভাদুরী মশাইয়ের দিকে, বলল, গোস্তাকে মাফ করবে মাস্টারজি, বাধ্য হয়ে আপনাকে একটু তকলিফ দিতে হলো। আসুন, গরিবখানা পায়ের ধুলো দিন। অধবের নাম সুখবিলাস ছেত্রী, এটা আমার ফরেস্ট বাংলো। আজ আর কাল রাতটা আপনাকে একটু কষ্ট করে থাকতে হবে। আপনার বন্ধুকে আমি চিঠি দিয়েছি, তিনি যদি কাল আধা সেনা না নামান তাহলে পরশু ভোরেই আমার লোক আপনাকে ফরেস্ট বাংলোয় পৌঁছে দিয়ে আসবে। কিছুক্ষণ পরে সুখবিলাসী ডাকে একটি অল্প বয়স্ক মেয়ে বেরিয়ে এলো। বেশ আঁটো চেহারা, মুখে চপল হাসি। তাকে দেখিয়ে সুখবিলাস বলল, আমার সাধন সঙ্গিনী সুনীতি। এই 1.5 দিন ওই আপনার খেয়াল রাখবে, সেবা করবে। ও সব রকম সেবাই খুব ভালো করে। লোনলি লাগলে হেজিটেট না করে বলবেন। বিশ্রীভাবে হেসে উঠল
সুখবিলাস। সে হাসিতে তাল মেলালো মেয়েটিও। এক ঝলক মেয়েটির চোখের দিকে তাকালেন ভাদুড়ি মশাই। মানুষের চোখ পড়তে তার ভুল হয় না। মেয়েটির এই যৌবন মদমত চাহনির অন্তরালে যে এক ব্যাকুল প্রাণীর বিজন রোদনা লুকিয়ে আছে তা বুঝতে দেরি হল না ভাদুড়ি মশাইয়ের। মেয়েটির মাথায় হাত রেখে তিনি বললেন, চলো মা, আমায় হাত পা ধোয়া জল দাও। ভাদুড়ি মশাইয়ের স্পর্শে থরথর করে কেঁপে উঠল মেয়েটি। ঘন্টা খানিক পরে ভাদুড়ি মশাইকে বিদায় জানিয়ে সুখবিলাস বেরিয়ে গেল। জানিয়ে গেল আগামীকাল সকালে ফিরবে। ঘরের জানলা দিয়ে ভাদুড়ি মশাই দেখলেন বাইরে দুটো লোক বন্দুক নিয়ে পাহারা দিচ্ছে। চুপ করে কড়িকাঠের দিকে তাকিয়ে তিনি সমগ্র পরিস্থিতি পর্যালোচনা করার চেষ্টা শুরু করলেন। সুখবিলাসের আচরণ দেখে কিছুতেই আঁচ করা যাচ্ছে না আগামীকাল সে কি করবে। ভাদুড়ি মশাই বুঝতে পারলেন এই মুহূর্তে ধৈর্য ধরা ছাড়া কোনো রাস্তা নেই। সন্ধে নেমেছে অনেকক্ষণ। ঘরের মধ্যে দুটো হ্যারিকেন জ্বলছে টিম টিম করে। একটা হ্যারিকেনের সলতে উস্কে দেওয়ার চেষ্টা করছিলেন ভাদুড়ি মশাই। এমন সময় দরজায় মৃদু শব্দ হলো। ঘুরে তাকিয়ে তিনি দেখলেন মাথা নিচু করে সুনীতি দাঁড়িয়ে আছে। মা বলে ডাকার পর থেকে মেয়েটা কেমন যেন জড়সড় হয়ে আছে। বোধ হয় ওই অশ্লীল স্পর্শটার জন্য অপরাধ বোধে ভুগছে। ভাদুড়ি মশাইয়ের মনে হলো এই মেয়েটির কাছ থেকে কিছু তথ্য পাওয়া যেতে পারে। তার চেয়েও বড় কথা, একটি অল্প বয়সী মেয়ে অপরাধ বোধে ভুগে দূরে দূরে থাকবে এ কোনো কাজের কথা নয়। চায়ের কাপ আর মুড়ির বাটি নামিয়ে রেখে সুনীতি মৃদু গলায় বলল, খেয়ে নিন, রাতের খাবার হলে আমি দিয়ে যাব। সুনীতি বেরিয়ে যাচ্ছিল ঘর থেকে। ভাদুড়ি মশাই ডাকলেন। দরজার কাছে থমকে দাঁড়ালো সুনীতি। পেছন ফিরে বলল, বলুন। মৃদু হেসে ভাদুড়ি মশাই বললেন, তখনকার ঘটনার জন্য আমি কিছু মনে করিনি মা, তুমি এসো, এখানে বসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। সুনীতি কিন্তু বসল না। ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ পর কান্না ভেজা গলায় চাপা স্বরে বলে উঠল, আমাকে মাফ করবেন বাবা, আপনি যে মানুষ আমি বুঝতে পারিনি। আপনাকে নোংরা হাতে ছুঁয়েছি, আমার নরকবাস হবে। উঠে দাঁড়িয়ে সুনীতির দিকে এগিয়ে গেলেন ভাদুড়ি মশাই। মাথায় হাত রেখে বললেন, মা গো, তুমি মলিন হাতে স্পর্শ করলেও সে মালিন্য আমায় ছুঁতে পারেনি। আর সবচেয়ে বড় কথা কি জানো মা, যেটুকু খাচ্ছিল তোমার এই অনুশোচনার আগুনে পুড়ে তা ইতিমধ্যে খাঁটি সোনা হয়েছে। আর কেঁদো না। কিন্তু তুমি কি করে বুঝলে বলো তো আমি সাত্ত্বিক মানুষ? এই স্নেহবাক্যে ফুঁপিয়ে উঠল সুনীতি। বলল, আপনার কথা শুনে বাবা, আমার দাদু আপনারই মতোই ছিলেন। সুনীতিকে জিজ্ঞাসা করে ভাদুড়ি মশাই একটু একটু করে সব কথা জেনে নিলেন। এরপর একটু চুপ করে থেকে ভাদুড়ি মশাই বললেন, আমার যা জানার জানা হয়ে গেছে মা। একটা জিনিস কি তুমি আমায় জোগাড় করে দিতে পারবে? সুনীতি বলল, কি জিনিস বাবা? ভাদুড়ি মশাই গাউরের কথা জিজ্ঞেস করলেন। গাউরকে সারা বাংলায় বলে বায়সন। তুমি কি আমাকে এক গুছি বায়সনের লোম জোগাড় করে দিতে পারবে? ভারী অবাক হলো সুনীতি। বলল, সে পারবে, কিন্তু বায়সনের লোম দিয়ে আপনি কি করবেন? সুনীতির মনের মধ্যে তোড়পাড় হচ্ছে। এই মানুষটাকে সে মনে মনে বড় উঁচু জায়গায় বসিয়েছে, কিন্তু মানুষটা এত জোরের সাথে এইসব কথা বলছে কেমন করে? সুখবিলাস যে ভয়ানক, এ মানুষটা কি সুখবিলাসের ক্ষমতা আজ করতে পারছে না? নাকি এই মানুষটা সত্যিই সব সমস্যার সমাধান করতে পারবে? বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলতে দুলতে হা করে ভাদুড়ি মশাইয়ের দিকে তাকিয়ে রইল সুনীতি। ধূপ ধাপ শব্দে ভাদুড়ি মশাইয়ের ঘুম ভাঙল। সকাল হয়েছে।
বাইরে এসে দেখলেন লরিতে কার বোঝাই করা হচ্ছে, আর সেটার তদারক করছে সুখবিলাস। ভাদুরী মশাইকে দেখে সুখবিলাস দূর থেকে হাত জোর করল, গলা উঁচু করে বলল, আজ ত্রয়োদশী দিন আমি একটা করে পুরনো গাছ কাটি মাস্টারজি, গুণটা বেঁচে দিই আর নরম ডালগুলো দিয়ে যজ্ঞ করি। এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না ভাদুরী মশাই, কঠিন গলায় বললেন, যে হারে গন্ডার মারছেন তাতে তো আর কিছুদিন পরে একটাও গন্ডা থাকবে না, তখন কি করবেন? কাদের মেরে ব্যবসা করবেন? দাঁত বার করে হাসল সুখবিলাস, বলল, ও আমার ভাবায় আছে মাস্টারজি, জলদাপাড়ার গন্ডা শেষ হলে আমি সুন্দরবন যাব। এদেশে এত জন্তু জানোয়ার আছে যে শেষ করতে অনেক টাইম লাগবে। ওয়ার্ল্ডের 1 নম্বর কোচার হব আমি। জলদাপাড়া দিয়ে তো হাত পাকাচ্ছি, আসল খেলা শুরু করবো কিছুদিন পর। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন ভাদুরী মশাই। মনটা বড় উসফুস করতে লাগলো তার, খালি মনে হতে লাগলো কখন রাত হবে আর এই পাষণ্ডটা শাস্তি পাবে। সন্ধে হতে না হতে একে একে সব ভাড়াদারদের বিদায় করে দিল সুখবিলাস। উঠোনের মাঝখানে সাজিয়ে ফেলল যজ্ঞ বেদি, আর রক্তাম্বর পরে বসে পড়ল তার সামনে। সবটাই জানলার ফাঁক দিয়ে দেখছিলেন ভাদুরী মশাই, কারণ কিছুক্ষণ আগেই সুখবিলাসের নির্দেশে সুনীতি এসে বাইরে থেকে দরজা জানলা বন্ধ করে দিয়েছে। অবশ্য দরজা বন্ধ করার আগে সে ভাদুরী মশাইয়ের হাতে দিয়ে গেছে 1 গুছি বায়সনের লোম, আর খুব নিচু গলায় ভাদুরী মশাই তাকে বলেছেন একটা গ্লাসে করে কিছুটা জল রেখে দিতে। যে মুহূর্তে গ্লাসের জলে কাঁপুন ধরবে সেই মুহূর্ত থেকে অন্তত 1 ঘন্টা বাইরে বেরোনো যাবে না। কাঁপা গলায় সুনীতি প্রশ্ন করেছিল, কেন বাবা, তখন কি হবে? মাথা নেড়ে ভাদুরী মশাই বলেছেন, সে উত্তর আমি এখন তোমায় দিতে পারবো না মা, কারণ আমি নিজেই জানি না গ্লাসের জল শেষ পর্যন্ত কাঁপবে কিনা। যদি কাঁপে তাহলে আমাদের সবার মন পড়ে। দাও দাও করে জ্বলে উঠল যজ্ঞের আগুন। জংলা বাতাসে সেই আগুনের আভা সাপের মতো কিলবিল করতে লাগলো সুখবিলাসের শরীর জুড়ে। বড় ভয়ানক দেখাচ্ছে তাকে। বের বের করে মন্ত্র পড়তে পড়তে সে 1 মুঠো হাড়ের গুঁড়ো ছুঁড়ে দিল আগুনে। এক টানে আলাদা করে ফেলল একটা কালো পায়রার ধর আর মাথা। সেই রক্ত টপ টপ করে পড়তে লাগলো রাক্ষসী আগুনের মধ্যে। এই পদ্ধতি ভাদুরী মশাইয়ের জানা। নিম্ন শ্রেণীর তান্ত্রিকদের বড় প্রিয় এই ধরনের কুৎসিত আচার।